অনেক ভালো দাবি স্বরাষ্ট্রমন্ত্রী, টুকুকে ক্ষমা চাইতে বললেন ডক্টর কামাল। সাংবাদিকদের উপর হামলা অনাকাঙ্ক্ষিত মন্তব্য তথ্যমন্ত্রীর, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ব্রিটিশ মন্ত্রীর তাগিদ। সংবিধানের তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল না হলে 11 জুনের মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি, বিএনপির ঘোষণা। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, সড়কে লাশের মিছিলে যোগ হল আরও 12টি প্রাণ। এবং কাগজে কলমে রয়ে গেছে পিপিপি বাস্তবায়ন, বরাদ্দ থাকলেও কাজ হয়নি, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের হতাশা। আসসালামু আলাইকুম, দিগন্ত নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি নাদির আশরাফ এবং আমি আব্দুল্লাহ আল এহসান। শুনছিলেন ফ্রেশ সিমেন্ট শিরোনাম। জেলা শহরের উন্নয়ন ও আপনার স্বপ্ন পূরণে বিকন আছে সবার পাশে। বিকন গ্রুপ, সবার জন্য সবখানে। এবারে বিস্তারিত। পুলিশের আচরণ আগের চেয়ে অনেক ভালো হয়েছে, বিষয়টি সবাই বুঝলেও কেবল বুঝতে পারছেন না সাংবাদিকরা। দুপুরে সচিবালয়ে পরিবহন খাতে শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে এমন দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তাবিবুর রহমান তালুকদারের রিপোর্ট। পরিবহন খাত নিয়ে সভা করায় নির্ধারিত বিষয়ের বাইরে কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সভাকক্ষ ত্যাগ করলেন অন্য দুই মন্ত্রী সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও। তবে মন্ত্রণালয়ে এলে কথা বলবেন মন্ত্রীর এমন আশ্বাস স্মরণ করিয়ে দিলে মাত্র দুটি প্রশ্নের উত্তর দিতে রাজি হন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। দুইটা প্রশ্ন। বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর পুলিশ নির্যাতন নিয়ে জানতে চাইলে তিনি সাফাই গাইলেন পুলিশের পক্ষে। আগের চেয়ে অনেক ভালো হয়েছে, এই সার্টিফিকেটটা আপনাদের দিতেই হবে। এই পুলিশের কাছেই কিন্তু মানুষকে যেতে হয়। যখন সে রাস্তায় একটা বিপদে পড়ে তখন কিন্তু পুলিশের কাছে ছুটে যায়। তখন কিন্তু তার মুখে আমি শুনি না যে এই পুলিশ তাকে তার সাথে কোনো দুর্ব্যবহার করছে। সারা দেশের মানুষ ঠিকই বুঝে, কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে আমরা বুঝাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সব পুলিশকে ভালো বানানো সম্ভব নয়। 1,41,000 পুলিশ, তার মধ্যে যে সবাই আপনার ভালো হবে এটা আমি বলবো না যে সবাই ভালো, কিন্তু এর আগেও এই পুলিশে কিন্তু অনেক রকম অনেক দুর্ঘটনা ঘটিয়েছে, অনেক কিছু ঘটিয়েছে। আমার ডান পাটা ভাঙ্গা, এরকম ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজে লাগাতে সরকার সচেষ্ট রয়েছে। তবে আমরা তাদেরকে জনবান্ধব হিসাবে গড়ে তোলার জন্য। তাবিবুর রহমান তালুকদার, দিগন্ত টেলিভিশন, ঢাকা। পুলিশের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের দেয়া পরামর্শের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে ইউনেস্কো বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান পুলিশ ও সাংবাদিকদের ধৈর্যশীল হয়ে কাজ করার আহ্বান জানান। পরে সমসাময়িক বিষয়ের উপর রিপোর্ট তৈরির জন্য কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে ক্রেস্ট ও 50,000 করে টাকা পুরস্কার দেওয়া হয়। আমার বাক স্বাধীনতা আছে, চলাফেরার স্বাধীনতা আছে। পুলিশকে ঢুকে রাস্তা ছেড়ে ছেড়ে ওরা পুলিশ মাঝখানে দাঁড়ালে আমি রাস্তা ছেড়ে অন্য সাইডে যে মন্ত্রী যেন ক্ষমা চান, জনগণের কাছে ক্ষমা চান, প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান যে আমি ভুল করেছি, এই কথাটা আমার বলা ঠিক হয় না। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর একের পর এক পুলিশি হামলাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। পুলিশের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহে যে পরামর্শ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দিয়েছেন তার ব্যাখ্যাও সংশ্লিষ্ট মন্ত্রী দেবেন বলে জানান তিনি। দুপুরে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে কমিউনিটি রেডিও বিষয়ক এক আলোচনা শেষে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান বাবলুর রিপোর্ট। গত 16 মে সিএমএম কোর্টে দায়িত্ব পালনকালে পুলিশি হামলার শিকার হন সাংবাদিকরা। চলতি সপ্তাহে দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিকদের উপর চড়াও হয় পুলিশ। গত মঙ্গলবার সিএমএম কোর্ট এলাকায় আরও এক দফা পুলিশি হামলার শিকার হন সাংবাদিকরা। এমনই পটভূমিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু মঙ্গলবার এক অনুষ্ঠানে পুলিশের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে সাংবাদিকতা করার পরামর্শ দেন। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা তিনিই দেবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে পুলিশদের কাছ থেকে দূরে থেকে এটার উত্তর উনি দিতে পারবে, এটা তো আর আমার উত্তর।
আর সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর পুলিশি হামলাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এর তদন্ত হওয়া প্রয়োজন বলে মত দেন তিনি। এটা ঘটনা ঘটছে, এগুলো অত্যন্ত দুঃখজনক। সেটার জন্য দ্রুত তদন্ত হয়ে সঠিকভাবে বিচার হওয়া উচিত। তবে বর্তমান সরকারের সময় সাংবাদিকরা তথ্য অধিকার আইনের সুবাদে আগের চেয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তথ্য অধিকার আইন 2009 পাস করছে, তথ্য কমিশন করা হয়েছে। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। গণমাধ্যম স্বাধীন ও মুক্ত না থাকলে ন্যায় বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা জানিয়েছেন বাংলাদেশ সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। সিলেটের খাদিমপাড়ায় ব্রিটিশ সরকারের সহায়তায় পরিচালিত জুভেনাইল জাস্টিস প্রোগ্রাম ও বাগবাড়িতে প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। ব্রিটিশ মন্ত্রী বলেন, অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হলে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে আরও বেশি সহায়তা দিতে আগ্রহী তার দেশ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ইন্টারেস্টিং বলেও মন্তব্য করেন তিনি। The political situation in Bangladesh is interesting. Just as that freedom can operate in every other part of society, whether it's law, whether it's politics, whether it's the police, then a free media has got a role to play responsibly, but it must have the ability to do its job. সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না করলে 11 জুনের মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সকালে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা। গণতন্ত্র রক্ষায় যত বড় বাধা আসুক বিএনপি তার মোকাবেলা করবে বলেও জানান তারা। নুরে আলমকে সাথে নিয়ে তাওহিদুর রহমানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই জনতার ঢল নামে তার মাজারে। দুপুরে মাজার প্রাঙ্গণে হাজির হন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি নেতারা দাবি করেন, জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। গণতন্ত্র রক্ষা করাই এখন বিএনপির বড় দায়িত্ব। আজকে সেই গণতন্ত্রকে রক্ষা করাই হয়েছে আমাদের সবচেয়ে বড়, কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা গণতন্ত্র হারাতে বসেছি। এবং আজকে যদি একদলীয় শাসনের অধীনে নির্বাচন হয় তাহলে একদলীয় শাসনই দেশে প্রতিষ্ঠিত হয়। সুতরাং আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যে সকল মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। দেশের মানুষের জন্য প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ করবেন বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকলে দেশে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে বলে জানান বিএনপি নেতারা। আজকে যে আন্দোলন শুরু হয়েছে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য এই সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া। এবং প্রয়োজন হলে এই সংগ্রামের মাধ্যমে এবং পরবর্তীতে প্রয়োজন হলে আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের মানুষকে মুক্ত করা হবে। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ড্যাবের আয়োজনে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বেগম জিয়া। এরপর রাজধানীর বিভিন্ন জায়গায় গরিবদের মধ্যে খাবার বিতরণ করেন বিরোধী দলীয় নেত্রী। তৌহিদুর রহমান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 31তম শাহাদত বার্ষিকী আজ। 1981 সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যদের হাতে নিহত হন তিনি। জিয়াউর রহমানের হত্যার পর তড়িঘড়ি করে অনেকটা গোপনেই রাঙ্গুনিয়ায় মাটি চাপা দেওয়া হয়। কি ঘটেছিল সেদিন? 31 বছর পর এই প্রথম গণমাধ্যমের সাথে কথা বলেন ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী সেদিনের নায়েক মোহাম্মদ সারোয়ার হোসেন। ইকবাল কবিরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন জিয়াউল কবির সুমন। 3:30 কি 4:45টার সময় তারা এই সার্কিট হাউস পুরা ঘিরে ফেলে এবং জিয়াউর রহমানকে হত্যা করার উদ্দেশ্যে তারা সার্কিট হাউসের ভিতরে প্রবেশ করে। আমি এবং আমার বেসম্যান দুলাল, যার বাড়ি টাঙ্গাইল, আমরা দুজনে মেইন গেটে কর্মরত অবস্থায় ছিলাম। প্রতিহত করতে গিয়েও আমার বেসম্যান তখন স্পটে মারা যান। জিয়াউর রহমান তখন রুম থেকে বেরিয়ে আসে। আয়সা এই নির্মম ঘটনা দেখে তখন মাহফুজকে বললো, মাহফুজ কি হচ্ছে? তখন বলছে, স্যার এটা কিছু না, আমরা এটা ব্ল্যাঙ্ক ফায়ার করছি। কয় তাহলে পুলিশ মরছে কেন? তখন বলছে, স্যার এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বলছে, না আমার কাছে তো রং মনে হচ্ছে মাহফুজ, তোমার আর্মসটা দাও। তখন বলছে, না স্যার আর্মস দেওয়া যাবে না। এই কথা বলে মাহফুজ আর জামিল এলোপাথারি জিয়াউর রহমানকে ব্রাশ করে গুলি করে। তখন জিয়াউর রহমান মাটিতে লুইটা পইরা যায়, সিঁড়িটা আমার উপরে এসে পড়ে।
তখন আমি যখন দাঁড়াই তখন মাহফুজ আমাকে 2টা লাথি মেরা ফালাই দেয়, তখন আমি মৃত্যুর ভান ধরে পড়ে থাকি। এভাবেই জিয়াউর রহমানকে হত্যার বর্ণনা দিচ্ছিলেন সেদিনের প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম সার্কিট হাউসের দায়িত্ব পালনরত পুলিশ সদস্য নায়েক মোহাম্মদ সরোয়ার হোসেন। বলছিলেন 31 বছর ধরে এমন ঘটনা বুকে চেপে রেখে কষ্ট পাচ্ছিলেন তিনি। বললেন মেজর জেনারেল মঞ্জুর ছিলেন নিরপরাধ। আমার সামনে 3বার মঞ্জুর জিয়াকে সাগরস্তে বার করে দিচ্ছে, তুমি ঢাকা চলে যাও, দেখো তোমার সেনাবাহিনী তোমার সাথে বেমানি করতেছে। জিয়ানো বলছে না, দেশ আমার কাছে বড়, আমি এক জিয়া মরে গেলে কি হবে, কিন্তু দেশ তো আমার বাঁচাইতে হবে। শুধু দেশপ্রেমের কারণেই সেদিন হত্যা করা হয় জিয়াউর রহমানকে, আর হত্যাকারীদের অনেকেই আজ সমাজে প্রতিষ্ঠিত এমন দাবি করলেন সরোয়ার। আমি গণমাধ্যমে কখনো কথা বলি নাই, বলতে চাই না, আমার উপর অনেক জোরজাপটা গেছে। যাদের নির্দেশে হত্যা করেছে তারা মাঝে মধ্যে দেখি টিভিতে মিডিয়াতে কিছু রাজনৈতিক বক্তব্য দেয়, তখন ওই বক্তব্য শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন ক্ষণজন্মা এই মানুষটি। এক সময়ের কমল নামের প্রাণবন্ত এই কিশোরটি হয়ে ওঠেন জিয়াউর রহমান। 1965 সালে তরুণ সেনা কর্মকর্তা হিসেবে অংশ নেন ভারত পাকিস্তান যুদ্ধে। এরপর মহান মুক্তিযুদ্ধে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে একটি কণ্ঠ। জিয়াউর রহমান 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের পর প্রধান সামরিক আইন প্রশাসক ও পরে 1977 সালে রাষ্ট্রপতি পদে আসীন হন তিনি। 1978 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, কেবলমাত্র দ্বিগুণ করতে হবে। জিয়াউল কবির সুমন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। 1992 সালের 26শে মার্চ অধ্যাপক গোলাম আজমের ফাঁসি রায় প্রদানকারী ঘাতক দালাল নির্মূল কমিটির একজন বিচারক হওয়ায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের বিচারিক ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেছে আসামিপক্ষ। আবেদনে বলা হয়েছে, যেহেতু নাসিম নির্মূল কমিটির নেতা হিসেবে গোলাম আজমের ফাঁসি দিয়েছেন, সুতরাং পুনরায় তিনি এ জামাত নেতার বিচার করলে তা হবে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আবেদনের স্বচ্ছতা ও ন্যায় বিচারের স্বার্থে দ্রুত গোলাম আজমের মামলাটি ট্রাইব্যুনাল 2-এ স্থানান্তরের আদেশ চাওয়া হয়। এদিকে মাওলানা দেলোয়ার হোসাইন সায়েদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিনকে 15তম দিনের মতো জেরা করেছে আসামিপক্ষ। এদিন জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে বক্তব্য দেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সড়কে লাশের মিছিলে যুক্ত হল আরও 12টি প্রাণ। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে 8 জন মহিলা, 2 শিশু ও চালক সহ 2 জন পুরুষ। নিহতরা শরীয়তপুরে গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। ইকবাল কবিরকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নয়ন মুরাদ। নিহতরা সবাই শরীয়তপুরের সখীপুরের আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির সর্দারের পরিবারের সদস্য। বসবাস করতেন রাজধানীর রাজাবাজারে। বাচ্চাদের স্কুল ছুটির ফাঁকে বেড়াতে যাচ্ছিলেন গ্রামের বাড়ি, কিন্তু দুর্ভাগ্য তাদের টেনে নিয়ে এসেছে মিটফোর্ড হাসপাতালের মর্গে। নিহতদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান জাকির সর্দারের স্ত্রী, এক মেয়ে, বোনের জামাই, 2 গৃহ পরিচারিকা সহ 11 জন। আর মাইক্রোবাসের চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়। লাশ মর্গে নেয়ার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির সর্দারের ফ্যামিলি। জাকির সর্দার গ্রামের বাড়িতে আছে, কিন্তু ওনার ফ্যামিলি, ওনার বোন আছে, ওনার দুলাভাই আছে, বোন ভাই, ওনার ফ্যামিলির মেয়ে আছে, ওয়াইফ আছে, ওনার বাচ্চা আছে। ঘটনার পর সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঢাকা মাওয়া মহাসড়কে। আমরা এখানে এসে মূলত উদ্ধার তৎপরতা চালাই। যারা আহত হয়েছিল তাদেরকে আমরা দ্রুত এখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে হসপিটালে যাওয়ার পরেই মূলত মারা যায় আর কি। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসে পাওয়া পরিচয়পত্রে জানা গেছে মাইক্রোবাসটি ঢাকা সিটি কর্পোরেশনের পরিবহন পুলের এবং চালকও সেখানকার কর্মী। ঢাকা মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত এই এলাকাটি যেন অনেকটা অলিখিত অ্যাক্সিডেন্ট জোনে পরিণত হয়েছে। প্রায় প্রতি মাসই এখানে ঘটছে ভয়াবহ একাধিক সড়ক দুর্ঘটনা, ঘটছে অসংখ্য প্রাণহানি। তারপরেও এই এলাকার এই বেপরোয়া যানবাহন চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের কোনো উদ্যোগ এখানে নজরে আসেনি। দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর থেকে নয়ন মুরাদ, দিগন্ত টেলিভিশন।
কাগজে কলমে থেকে গেল সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির বাস্তবায়ন। নীতিমালা তৈরি, অফিস নির্ধারণ আর জনবল নিয়োগ দিতে কেটেছে ৩ বছর। এদিকে বরাদ্দ দিয়েও কোনো প্রকল্প শুরু করতে না পারায় হতাশ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। জনগণকে চমক দেখাতেই সরকার এ ধরনের প্রকল্পের কথা শুনিয়েছে বলেও মনে করেন তারা। আলমগীর হোসেনের রিপোর্ট। বেসরকারি উদ্যোক্তাদের সাথে নিয়ে অবকাঠামোর উন্নয়নে মহাজোট সরকার প্রথম বাজেটেই পিপিপির উদ্যোগ নেয়। বলা হয় বিদ্যুৎ, জ্বালানি ও বন্দর ব্যবস্থাপনার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ঢাকা শহরের যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উড়াল সেতু, পাতাল রেল ও হাইওয়ে নির্মাণেরও ঘোষণা দেয়া হয় পিপিপির মাধ্যমে। কিন্তু গেল ৩ বছরেও সাড়া মেলেনি বেসরকারি উদ্যোক্তাদের পক্ষ থেকে, আর এজন্য সরকারকেই দায়ী করলেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। যে প্রাইসিংটা কিরকম হবে, তো সরকারের ভবিষ্যতে পিপিপির যে প্রাইভেট সেক্টর যে আসবে তাদেরকে কি সুযোগ সুবিধা প্রণোদন দেবেন, এগুলির ব্যাপারে তো সরকারের কোনো দীর্ঘমেয়াদী নীতি নেই। অবশ্য যারা বাইরে থেকে আসবে তারা তো শিওর না। আজকে একটা সরকার একটা পলিসি নেবে, নেক্সট 6 মাস পরে হঠাৎ একটা সার্কুলার দিয়ে বলে যে এটা উইথড্র করলাম। অর্থাৎ এই আবহাওয়াতে কোনোদিন কিন্তু প্রাইভেট সেক্টরের লোকজন আসবে না। যদি সরকার বিনিয়োগ করে প্রাইভেট সেক্টরের বেসরকারি খাতের সাথে কারা এই প্রজেক্টগুলো ব্যবস্থা করবে, এগুলির ক্লিয়ার ব্যাখ্যা না আসাতে বেসরকারি খাতে এগিয়ে আসতেছে না, আর সরকারি খাতেও কিছু করতে পারতেছে না। সেই জন্যই পিপিপির টাকা খরচ হচ্ছে না এবং এবছর হবে না। মহাজোট সরকারের ৩টি বাজেটে পিপিপিতে দেয়া বরাদ্দের ১টি টাকা খরচ না হলেও আসছে বাজেটে এ খাতে বরাদ্দ আরও বাড়ানো হচ্ছে। ২০১২-১৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে 10টি প্রকল্প বাস্তবায়নের কথা জানানো হয়েছে। তবে চমক সৃষ্টি করতেই সরকার এসব প্রকল্প হাতে নিয়েছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। বাজেটে যেটা করা হচ্ছে গত 3 বছর যাবত, কতগুলি প্রত্যাশা, কতগুলি আশ্বাস, এই সমস্ত কতগুলি রূপকল্প, কিন্তু এগুলোর কোনো আমার মনে হয় কোনো লোকজনের যে খুব ইফেক্টিভ কিছু হয় তা না। যে সরকার 4 বছরে চিটাগং থেকে দাউদকান্দি পর্যন্ত 2 লাইনকে 4 লাইন করতে পারে নাই, তাদের সামর্থ্য শুধু যে টাকার দিকে যে সামর্থ্য কম সেটা না, এদের প্রাতিষ্ঠানিক ক্ষমতাই কম। সরকার অবকাঠামোর উন্নয়নে আন্তরিক হলে বেসরকারি উদ্যোক্তাদের দিকে না তাকিয়ে থেকে সরকারিভাবেই উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। আলমগীর হুসাইন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। কৃষি খাতে ভর্তুকি, বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হয়, এরকম বাজেট। তেলের দাম যাতে কমে, যাতে শান্তিতে বসবাস করতে পারে, এমন একটা বাজেট চাচ্ছি। এবার বাজেটে এমন হোক যে আমাদের বাসা ভাড়া বা কারেন্ট, বিদ্যুৎ এটির দাম সীমিত থাকুক বা সব জিনিসের দামই কমুক। আমাদের দৈনন্দিন জীবন অনেক কঠিন হয়ে গেছে, জিনিসপত্রের দাম কমলে এটা অনেক হবে সবার জন্য। আমাদের রিকোয়েস্ট থাকবে এবছরের যে ওষুধ পণ্য এর প্রত্যেকটার উপরেই দাম কমানো একান্ত প্রয়োজন, যেহেতু গরিব রোগীরা এর ভার বহন করতে অক্ষম। ভ্যাট, সোর্স ট্যাক্স এবং আদার্স ট্যাক্সগুলি কমিয়ে যাতে এর দাম পুনর্নির্ধারণ করা হয়, এই রিকোয়েস্টই আমরা করব। এবারে ম্যাক্সিম গ্রুপ বিশেষ প্রতিবেদন। এমএলএম ব্যবসা নামে চট্টগ্রামে প্রায় 10,000 গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়েছে শাপলা কিং নামের একটি কোম্পানি। এই প্রতারণার শিকার হয়েছেন মূলত নিম্ন আয়ের গার্মেন্টস কর্মীরা। এখন নিজেদের পাওনা টাকা চাইতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়ছেন তারা। গোলাম মাওলা মুরাদের রিপোর্ট। নিজে চাকরি করতাম যে আমি মানুষ ঢুকাবো, 2,000 টাকা দিলে 300 টাকা কমিশনে পাবো, এই মানুষের পিঠাগুলো কে খাবে? আমার পিঠের উপর নেব। প্রতারিত মানুষের অভিব্যক্তি কত রকমের হতে পারে তার ছোট্ট একটি নমুনা এটি। অল্প টাকায় অধিক মুনাফার লোভ দেখিয়ে সংগ্রহ করা হয় ডিস্ট্রিবিউটর, যাদের বেশিরভাগই চট্টগ্রাম ইপিজেডের নিম্ন আয়ের গার্মেন্টস শ্রমিক, আছে কিছু স্কুল ও কলেজগামী ছাত্র। বেশি লাভের আশায় শেষ পর্যন্ত নিজেদের পুঁজিটুকুও পাওয়া হয় না বলে দাবি করেছেন ডিস্ট্রিবিউটররা। জয়নিং হওয়ার পরে কিছুদিন পরে শুনতেছি যে পিনকোডটা তারা কমিশন হিসাবে দিতেছে, মানে কেউ মানতেছে না, কারণ বলে 300 হইতেছে কিন্তু তারা কেউ পাইতেছে না। কমিশনটাও দিতেছে গ্রাহকের উপর থেকে, তাদের ভিতর থেকে কোনো কিছু দিচ্ছে না। কোম্পানির 3টি অফিসে গিয়ে দেখা গেছে কোথাও কোনো সাইনবোর্ড নেই, গ্রুপ অফ কোম্পানিজ হলেও নেই নিজেদের কোনো পণ্য।
ওয়ালটন সহ কয়েকটি কোম্পানির পণ্যকে নিজেদের পণ্য বলে চালানো হচ্ছে। এমএলএম কোম্পানি ডেস্টিনির কাছ থেকে শিখেই এই ব্যবসা শুরু করেন বলে দাবি ব্যবস্থাপনা পরিচালকের। ওয়ালটনের সাথে আমাদের চুক্তি হলো যে আমাদের ডিস্ট্রিবিউটর আইডি কার্ডধারী কর্মকর্তারা যেটা ক্রয় করবে সেটা ডিলার প্রাইজে পাবে। আর কত মানুষ প্রতারিত হলে এ ধরনের কোম্পানিগুলোর হাত থেকে নিরীহ মানুষ রক্ষা পাবে, এমন প্রশ্ন ভুক্তভোগীদের। গোলাম মাওলা মুরাদ, দিগন্ত টেলিভিশন, চট্টগ্রাম।